গত শুক্রবার বিয়ে করে আনলাম নতুন বউ, সুন্দরী একটা বউ ঘরে আনলাম। তো অনেক স্বাদ আহ্লাদ নিয়ে বলেছি যে মাংস রান্না করে আনো একটু। তো আমার লক্ষ্মী বউ কথা বললেই কথা শুনে, মানে যখন বলি তখন তাই করে, ঠিক আছে। তো বললাম যে মাংস রান্না করে আনো, তো সাথে সাথে মাংস রান্না করে আনলো। তো এখন যখন মুখে দিলাম, ওরে বাবা ভাই, মানে কি বলবো, মানে মাংস তো মুখে নেওয়ারই কায়দা নেই, মানে মানে মাংস কষতে বলেছি, কষা রান্না করে আনছে, মানে একদম কষ্টা কষ্টা লাগতেছে। কোনো মানে ঝালের কোনো ঠিক ঠিকানা নাই, আমার কোনো মানে মরিচের গুঁড়া ঠিক নাই, তারপরে হচ্ছে ধনিয়া গুঁড়া ঠিক নাই, জিরা গুঁড়া, মানে পুরো আওলাই ফেলছে, ঠিক আছে। কোনটা কি পরিমাণ দিতে হবে সেটা সে বুঝতে পারে নাই। মনে মনে আমি তাকে একটা ব্যান্ড স্কোর দিয়ে দিলাম যে রান্নায় তুমি 4.5, ঠিক আছে। তো এই যে আমি ভাই আপনাকে যদি প্রশ্ন করি, আপনার বউ যদি আপনার জন্য এইভাবে রান্না করে আনে, আপনি কি কয়দিন খাবেন বলেন? একদিন তো বলা যায় যে ঠিকঠাক, মানে চোখ বন্ধ করে খাওয়া যায়, পরের দিনই তো আপনি বকাবাজি করবেন। তো ভাবতেছি যে আমিও বউটা পাল্টাবো, ঠিক আছে। বউ পাল্টাতে হবে ভাই, কারণ ভুল হয়ে গেছে একটা, যতই সুন্দরী হোক রান্না ভালো না হলে বেশি দিন ঘর করা যাবে না। তো যাই হোক, অনেক মজা করলাম, জাস্ট কিডিং। সো দেখেন, আমি একটু সিরিয়াস কথাবার্তা বলি। দেখেন, এখানে আসলে রাইটিং টেস্ট টুটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আপনি রাইটিংয়ে ব্যান্ড স্কোর কমে যায় শুধু টুতে আপনি খারাপ করেন তাই, ওকে। কারণ এখানে 3 ভাগের 2 ভাগ মার্কস এখান থেকে আপনার নেবে, এটা আপনাকে জানতে হবে। তো রাইটিং টেস্ট টুতে কেন আমাদের নাম্বার কমে যায় বা আমরা ভালো করে লিখতে পারি না কেন, সেটা আমি একটু বলতেছি। দেখেন, আমাদের আমরা আজকে এটা দেখবো, একটু প্র্যাকটিক্যালি দেখবো, সম্পূর্ণ ভিডিও দেখবেন, অনেক 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 কিছু শিখতে পারবেন, ঠিক আছে। আপনি জাস্ট আমার মানে ভিডিওটা সম্পূর্ণ A to Z দেখেন আমি কি বলি। তো আমাদের টাস্ক মানে টোটাল রাইটিংয়ে আমি 60 মিনিট সময় পাবো, টাস্ক টুতে আমাদের 40 মিনিট সময় নেওয়া উচিত। এর ভেতরে আমাদের 250 ওয়ার্ড লিখতে হবে। তো 40 মিনিটের ভিতরে আমাকে 250 ওয়ার্ড লিখতে হবে। আমার 40 মিনিটও লাগবে না, আমি যদি ফর্মুলা জানি আমার মাত্র 20 মিনিট লাগবে, 20 থেকে 30 মিনিট। কীভাবে আমি দেখাচ্ছি, দেখেন। আপনি রাইটিংয়ের মার্কিং স্কিমটা আগে ভালো করে জানেন যে কোথায় কোথায় তারা মার্কস এনে দেয়। তো এই বিষয়গুলো না দিলে আপনাকে তো নাম্বার দিবে না। এগুলো হলো গরম মশলার মতো, এই মশলাগুলো আপনাকে অ্যাড করতে হবে, ঠিক আছে। তো দেখেন, প্রথমত যেটা বলবো সেটা হলো টাস্ক অ্যাচিভমেন্ট, এখানে 25% মার্ক থাকে। তো আপনি এটা কি মানে কতটা সুন্দর করে আপনি আপনার অ্যান্সার লিখতে পারছেন, এর ভিতরে আসলে আপনার মার্কটা দিবে। তো এটা আমি মরিচের গুঁড়ার সঙ্গে তুলনা করেছি, ঝাল না হলে কিন্তু খাবার খেতে পারবেন না, ওকে। তো দেখতে পারেন এর ভিতরে কী কী থাকে, এগুলো দেখতে পারেন, আমি দেখাচ্ছি না। দ্বিতীয়ত যেটা আছে যে কোহিরেন্স অ্যান্ড কোহিজন, সিসি বলে যেটা শর্ট ফর্মে। তো আপনার লেখাটা কতটা স্ট্রাকচার্ড, মানে কতটা আপনি গঠন কত সুন্দর করতে পারছেন, ঠিক আছে। তো এইটার উপরে কিন্তু মার্কস থাকে 25%। যেমন এখানে ম্যানেজ প্যারাগ্রাফিং, তারপরে আরও কিছু সেন্ট্রাল আইডিয়া আছে, তারপরে আপনাকে এখানে লিঙ্কিং ওয়ার্ড দিতে হয়। তো এটা খুব গুরুত্বপূর্ণ। তো এটা আপনি মনে করেন যে এটা ধনিয়া গুঁড়া, ঠিক আছে, এরকম একটা মশলা আমি তুলনা করলাম। দেন হচ্ছে লেক্সিক্যাল রিসোর্স, যে হাউ গুড ইজ ইউর মানে ভোক্যাবুলারি, আপনার ভোক্যাবুলারিটা কতটা সুন্দর, কতটা আর্ট, কতটা অ্যাডভান্স, কতটা ভোক্যাবুলারি আপনি জানেন, এটা প্রমাণ করার সুযোগ। এগুলো যদি না দিতে পারেন আপনার নাম্বার কমে যাবে। আগে আপনাকে রোগ ধরতে হবে যে আমার কি কি রোগ আছে, এই রোগগুলো আপনাকে পরে কি হবে, নিজেকে ডক্টর হয়ে এগুলো রিমুভ করতে হবে, ঠিক আছে। আমি আপনাকে পরামর্শ দিচ্ছি এভাবে রিমুভ করে ফেলেন। ভোক্যাবুলারি বেশি শেখা লাগবে না, মাত্র 20-30টা ভোক্যাবুলারি শিখে ফেলেন, দেখবেন যে রাইটিংয়ে একদম ফাটাই দিবেন, ব্যান্ড 7.5 এর উপরে আসবে, ঠিক আছে। তো এটা এলাচ, এলাচ তো অবশ্যই লাগবে, ঠিক আছে, মাংস রান্না করতে এলাচ লাগবে। এরপরে দেখেন যে গ্রামাটিক্যাল রেঞ্জ অ্যান্ড অ্যাকুরেসি, যে হাউ গুড ইজ ইউর গ্রামার। তো গ্রামারটা আসলে দারুচিনির সঙ্গে তুলনা করেছি। এটা ওয়াইড রেঞ্জ অফ গ্রামাটিক্যাল স্ট্রাকচার অ্যান্ড টেন্স ব্যবহার করতে হবে, পাংচুয়েশন ঠিক আছে কিনা, দাড়ি কমা ফুল স্টপ ঠিক আছে কিনা, তারপরে আপনার ভুল হচ্ছে কিনা সেন্টেন্সে, এগুলো কিন্তু খেয়াল করবে। এগুলো যদি হয়ে যায় ভুল, তাহলে তো নাম্বার কমে যাবেই। তো আমি এই সমস্যার সমাধান এনেছি, একটা প্যাকেটেই সব পাচ্ছেন, মানে এই যে কোনটা কত পরিমাণে দিতে হবে সেটা আমি দিয়েই রেখেছি। তো এটা কি, এটা হচ্ছে একটা ফর্মুলা বা ফরম্যাট আপনি বলতে পারেন, যেই ফরম্যাটে আপনি ফেলে দিলে যে কোনো কোয়েশ্চেন আপনি ইজিলি ইয়ে করবেন। আপনি শুধু চোখগুলো মানে চোখ বন্ধ করে প্যাকেটটা ছিঁড়বেন আর ঢেলে দিবেন, পরিমাণ মতো সব দেওয়া আছে, ঠিক আছে। A to Z সব কিছু কাভার আপ হবে। তো এইটা আসলে কেমন, এটা আসলে একটা ফরম্যাটের মতো। আমি ফরম্যাট শিখলে আমার কী কী লাভ দেখেন, আপনি সুন্দর করে গুছিয়ে স্টার্ট করতে পারেন না, সুন্দর করে ফিনিশিং দিতে পারেন না, কি মাল মশলা দিবেন সেটাও আপনি জানেন না। তো সব কিছু এখানে ইনক্লুডেড। বাজারে যেমন বেরিয়েছে রেডি মিক্স মশলা,
দেখবেন যে A to Z সব কিছু দেওয়া আছে। তো এইখানেও আপনাকে ভাবা লাগবে না যে আপনাকে কী কী দিতে হবে, কী কী মশলা কিনতে হবে, সবগুলো এখানে দেওয়া আছে, যেগুলোর উপর ভিত্তি করে আপনার নাম্বারটা বেড়ে যাবে। ওকে, তো এইখানে আসলে আপনি চোখ বন্ধ করে লিখতে পারবেন। আপনার যদি এটা মুখস্থ থাকে, আপনি এত সময় লাগবে না, আপনার অর্ধেকটা এখানে কমপ্লিট করে দেওয়া আছে। আমাকে 250 ওয়ার্ড লিখতে হবে, অলরেডি 100 ওয়ার্ডস কিন্তু লেখা আছে, বাকি 150 ওয়ার্ড আপনাকে লিখতে হবে। ঠিক আছে, তো এই বিষয়গুলো আর এমন যেন তেন লেখা না, এই স্ট্রাকচারে যদি লেখেন এক্সামিনার বুঝে যাবে যে এই ব্যক্তি আসলে অ্যাডভান্স, তো অবশ্যই আপনার নাম্বারটা কিন্তু বেড়ে যাবে। ওকে, তাহলে দেখেন যে আমরা রাইটিংয়ের এগ্রি ডিসএগ্রি টাইপের কোয়েশ্চেন একটু প্র্যাকটিক্যালি দেখব, সম্পূর্ণটা দেখবেন, বুঝতে পারবেন। দেখেন এগ্রি ডিসএগ্রি টাইপের কোয়েশ্চেন হচ্ছে আমরা ইন্ট্রোডাকশন পার্টটা লিখব। দেখেন এখানে সব কিছু লেখাই আছে। বডি প্যারা 1 লিখব, তারপর বডি প্যারা 2 ডেভেলপ করব, তারপর হচ্ছে আমরা কনক্লুশন দিব। এই 4টা ধাপে আমাকে রাইটিং টাস্ক 2টা কমপ্লিট করতে হবে। তো এগ্রি ডিসএগ্রি মানে কি? একমত দ্বিমত। তো এই টাইপের কোয়েশ্চেনটা হরহামেশাই আসে, এটা খুবই কমন একটা কোয়েশ্চেন টাইপ। তো এটা আসলে যেন আপনারা চোখ বন্ধ করে লিখে আসতে পারেন, সেটাই আমি ব্যবস্থা করছি। তো দেখেন আমরা প্রথমে ইন্ট্রোডাকশন পার্টটা একটু বুঝি। তো এখানে বলা হচ্ছে ইন টুডেস ইরা, আজকের যুগে কি হচ্ছে? ইনক্রিজিং ইনফ্লেশন, টেকনোলজিক্যাল গ্রোথ, অথবা কি মডার্ন লাইফস্টাইল, অথবা গ্লোবাল ইন্টিগ্রেশন, যে কোনো একটা তথ্য আপনি এখানে ঢুকাই দিলেন প্রশ্ন অনুযায়ী। ঠিক আছে, প্রশ্ন যদি বলে যে অর্থনৈতিক কোনো কথা, তাহলে আপনি ইনফ্লেশন দিবেন। যদি টেকনোলজিক্যাল কিছু নিয়ে আসে, তাহলে আপনি টেকনোলজিক্যাল গ্রোথ দিবেন, বা আধুনিকায়ন কোনো প্রশ্ন আসলে মডার্ন লাইফস্টাইল দিবেন, বা গ্লোবাল ইন্টিগ্রেশন মানে সারা বিশ্বের কোনো কথাবার্তা বললে গ্লোবাল ইন্টিগ্রেশন দিতে পারি। তো এরপরে আমরা বলবো এ সিগনিফিক্যান্ট নাম্বার অফ ইন্ডিভিজুয়াল টেন টু বিলিভ দ্যাট, তাহলে কি বিশ্বাস করছে, এই সিগনিফিক্যান্ট মানুষের ধ্যান ধারণা কি, সেই কোয়েশ্চেন অনুযায়ী আপনি ওটা এখানে জাস্ট প্যারাফ্রেজ করে লিখে দিবেন। ঠিক আছে, আপনার কোনো কাজ নেই, এতটুকু হলো আপনার কাজ ইন্ট্রোডাকশনে। ঠিক আছে, এরপরে দেখেন যে ফ্রম মাই পার্সপেক্টিভ আই কমপ্লিটলি, আপনি এগ্রিও করতে পারেন, ডিসএগ্রিও করতে পারেন, এটা আপনার ইচ্ছা, আপনি কোন দিকে করবেন। আপনি কোয়েশ্চেনটা রিফ্রেশ করার পরে আপনি যে কোনো একটা সাইডে আপনি কথা বলেন। কিন্তু এগ্রি ডিসএগ্রির বেলায় মনে করেন যে আপনার বডি প্যারা 1এও আপনাকে এগ্রি করতে হবে, আবার 2তেও আপনাকে এগ্রি করতে হবে। যদি ডিসএগ্রি করেন এখানে যদি ডিসএগ্রি করেন, তাহলে বডি প্যারা 1এও ডিসএগ্রি করবেন, 2তেও ডিসএগ্রি করবেন। আচ্ছা, তো আমি একটু দেখাই, এইখানে যেহেতু আমরা আছি, আই কমপ্লিটলি, আমি হয় এগ্রি করলাম হয় ডিসএগ্রি করলাম, যে কোনো একটা লিখতে হবে আপনাকে। এই অবলিক মানে কি? যে কোনো একটা লিখতে হবে। উইথ দিস আইডিয়া অ্যান্ড মাই ভিউ পয়েন্ট উইল বি ক্লিয়ারলি এক্সপ্লেইনড ইন দ্য আপকামিং প্যারাগ্রাফস উইথ লজিক্যাল রিজনিং অ্যান্ড এক্সাম্পলস। তাহলে আমি কি করবো? আপকামিং যে প্যারাগ্রাফগুলো আছে এখানে আমি অনেক লজিক দেখাবো, অনেক কারণ দেখাবো এবং উদাহরণ দেখাবো, তাই না? এই কথাগুলো আপনি ক্লিয়ার করে দিলেন, তখন এক্সামিনার বুঝতে পারলো কি যে না, আপনি ঠিক দিকেই যাচ্ছেন। আপনি যেই মানে কোয়েশ্চেন এর সঙ্গেও আপনার মিল আছে ইন্ট্রোডাকশনটা, আবার আপনি কি কি করতে চাচ্ছেন এই প্যারাগ্রাফে সেটাও আপনি ক্লিয়ারলি বলে দিলেন। ওকে, এগুলো হচ্ছে ইন্ট্রোডাকশন। আচ্ছা, এরপরে আপনি বডি প্যারা 1-এ আসেন। বডি প্যারা 1 আপনি কি বলবেন? আপনি স্টার্ট করেন বডি প্যারা 1, এখানে আপনি 5টা বাক্য লিখবেন, টোটাল 5টা লাইন একটু বড় বড় করে লিখবেন, যাতে করে আপনার 250 ওয়ার্ড অন্তত হয়। তো আমি এখানে 2টা কারণ, 2টা উদাহরণ দেখাবো। তাহলে আমি টু বিগিন উইথ, ইন সাপোর্ট মাই এগ্রিমেন্ট অথবা ডিসএগ্রিমেন্ট, যে কোনো একটা বলবেন, যেটা আপনি ইন্ট্রোডাকশনে বলেছেন সেটাই আপনি বলবেন। উইথ দ্য গিভেন টপিক আই স্ট্রংলি ফিল দ্যাট, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি বা অনুভব করি কি, মানে আপনার যেই একটা কারণ বা প্রধান যেই রিজন মনে হচ্ছে, সেই রিজনটা আপনি এখানে বলবেন। তারপর আপনি ওই রিজনটাকে একটা খুঁটি দিবেন, মানে পিলার দিবেন, মানে আপনার যে রিজন কিসের উপর ভিত্তি করে কথাটা বললেন ওটার একটা উদাহরণ দিতে হবে। এটা বাস্তব উদাহরণ হতে পারে, অথবা হতে পারে সামাজিক কোনো, অর্থনৈতিক কোনো, যে কোনো একটা উদাহরণ আপনি দিবেন। ঠিক আছে, আমি প্র্যাকটিক্যালি দেখাবো আপনি কি করতে পারেন সামনে, তো সম্পূর্ণ ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। এরপরে দেখেন যে ইন অ্যাডিশন, মোর ওভার, মানে এগুলো কীভাবে পূরণ করবেন আমি দেখিয়ে দিচ্ছি, আমি জাস্ট আগে একটু এক্সপ্লেন করছি। ইন অ্যাডিশন, মোর ওভার, এইগুলো এই যে দেখেন, এই লিঙ্কিং ওয়ার্ড যখন আপনি ব্যবহার করবেন তখন তো আপনার নাম্বার বেড়ে যাবে। আর আপনার হয়তো এগুলো ব্যবহার করতে ভুলে যেতে পারেন, কিন্তু আপনার ফরম্যাটটা যদি মুখস্থ থাকে তাহলে কিন্তু এগুলো আপনি অ্যাপ্লাই করতে পারছেন। আবার ফর ইনস্ট্যান্স, এবং একটা কথা আমরা 2বার কখনো ব্যবহার করতেছি না। ঠিক আছে, যেমন ফর এক্সাম্পল আমরা এখানে ব্যবহার করেছি, এখানে ইন অ্যাডিশন, এখানে ফর ইনস্ট্যান্স ব্যবহার করতেছি। মানে ফর এক্সাম্পল আর ফর ইনস্ট্যান্স কিন্তু একই কথা, কিন্তু 2টাই যদি আপনি ফর এক্সাম্পল বলেন নাম্বার কিন্তু কমে যাবে। ঠিক আছে, এই জন্য একটু ভ্যারাইটিস বিষয়গুলো ব্যবহার করার চেষ্টা করবেন। এরপরে দেখেন যে বডি প্যারা 2, ও আচ্ছা আমি একটু এখানে বুঝিয়ে দিই, তাহলে একটা কারণ একটা উদাহরণ, আবার ইন অ্যাডিশন বা মোর ওভার বলে আর একটা কারণ আর একটা উদাহরণ, এভাবে দিবেন। ঠিক আছে, তাহলে আপনার বডি প্যারা 1 হয়ে গেল। এখন এর পক্ষে দিবেন না বিপক্ষে দিবেন, এগুলো কিন্তু আগে থেকে আপনাকে ডিসাইড করতে হবে। ঠিক আছে, আচ্ছা এরপরে বডি প্যারা 2তেও আমরা যদি এখানে এগ্রি করি তাহলে এখানেও এগ্রি করতে হবে, মানে এগ্রির পক্ষে একটু যুক্তি দেখাতে হবে।
তো দেখেন যে কন্টিনিউ উইথ দ্য ফার্দার জাস্টিফিকেশন ইন ফেভার অথবা এগেইনস্ট। যদি ইন ফেভার কখন বলবেন, যখন আপনি এগ্রি করতেছেন, আর যখন ডিসএগ্রি করবেন তখন ইন এগেইনস্ট বলবেন। আচ্ছা, এটা কিন্তু গুরুত্বপূর্ণ। আই উড আর্গু দ্যাট, আমি আর্গু করবো যে, বা যুক্তি দেখাবো, কি যুক্তি দেখাবেন সেটা আপনি এখানে বলেন, এর ফলে কি ঘটে সেটা বলেন, মানে যে আপনি একটা কারণ বললেন, এটার কারণের কি ঘটে সেটা আপনি বললেন। তারপর দিস প্রুভস দ্যাট, এটা কি প্রমাণ করে, আপনি ওই পক্ষে একটা কথা বলে দিবেন। যদি এগ্রি হয় এগ্রির পক্ষে বলবেন, ডিসএগ্রির পক্ষে বলবেন, একটা কথা বলে দিবেন। ঠিক আছে, এটা কি প্রুভ করে, এটা কোন জিনিসটা প্রমাণ করতেছে। এই প্রমাণ যেই বিষয়টা করুক না কেন, সেটা যেন আপনার এগ্রি অথবা ডিসএগ্রির পক্ষে যায়। ঠিক আছে, কোনো জায়গায় আসলে কনফ্লিক্ট করা যাবে না। আপনি এইখানে মনে করেন যে এমন কিছু লিখে ফেলছেন সেটা হলো ডিসএগ্রি হচ্ছে, আর এখানে এগ্রি হচ্ছে, তাহলে কিন্তু নাম্বার কাটা যাবে। এই বিষয়গুলো খেয়াল রাখবেন। এরপর দেখেন কনক্লুশনে যেটা বলতে পারি যে টু সাম আপ, আপনি একদম শেষে চলে আসছেন, তাহলে আপনি মূল কথা সারসংক্ষেপ এখানে বলে দেন। এখানে আপনি কোয়েশ্চেনটা আবার একটু রিফ্রেশ করে এখানে বলেন। ঠিক আছে, টু সাম আপ, এরপরে আপনি কোয়েশ্চেনটা আবার রিফ্রেশ করে বলেন, মানে ঘুরিয়ে বলেন। এরপরে বলেন যে আই বিলিভ দ্যাট অ্যাবভ মেনশন পয়েন্ট কনভিনসিংলি সাপোর্ট মাই অপিনিয়ন অ্যান্ড রিফ্লেক্ট মাই স্ট্যান্স অন দ্য ইস্যু। তাহলে এই কথা বলে কিন্তু আপনার কনক্লুশন দিয়ে আপনি শেষ করে ফেলতে পারেন। ঠিক আছে, তাহলে এগুলো মুখস্থ থাকলে আপনার তো থেমে থাকা লাগতেছে না। ঠিক আছে, আপনি জাস্ট ফ্লোটা বজায় রাখতে পারছেন লেখার। তো যদি আমরা একটা কোয়েশ্চেনটা একটু আলোচনা করি কোয়েশ্চেন নিয়ে, তাহলে বুঝতে পারবো যে কিভাবে আমরা এই ফরম্যাটটা অ্যাপ্লাই করতে পারি। দেখেন এখানে একটা কোয়েশ্চেন আছে যে সাম পিপল থিঙ্ক দ্যাট ওয়াচিং টেলিভিশন ইজ হার্মফুল ফর চিলড্রেন হোয়াইল আদার্স বিলিভ ইট ইজ বেনিফিশিয়াল, ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি। তাহলে এইখানে যে প্রশ্নটা করলো যে কিছু মানুষ মনে করে যে শিশুদের জন্য টেলিভিশনটা হার্মফুল, আর অন্যরা মনে করে যে এটা আসলে সুবিধাজনক বা বেনিফিশিয়াল। তো এখানে বিভিন্ন মানুষ বিভিন্ন যুক্তি দেখায়, কিন্তু আপনি কোনটার সঙ্গে এগ্রি বা ডিসএগ্রি সেটাই হলো আপনার বের করতে হবে, যে ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি। তাহলে আপনি বলতে পারেন যে আমি হার্মফুলের সঙ্গে আমি এগ্রি করি, যে এটা অবশ্যই হার্মফুল। ঠিক আছে, তখন আপনি এর পক্ষে যুক্তি দেখাবেন। তো দ্যাটস ইট, এভাবে আপনাকে ধরতে হবে। আর এগ্রি ডিসএগ্রি বেলায় এটা বলে দিবে আপনাকে ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি, এটা থাকলেই মনে করবেন যে আপনাকে এই ফরম্যাটটা ইউজ করতে হবে। ঠিক আছে, ওই কথাটা লেখা থাকবে অবশ্যই। তাহলে আপনি বুঝতে পারেন যে এগ্রি ডিসএগ্রি টাইপের কোয়েশ্চেন কেমন হয়, এই ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি কথাটা অবশ্যই থাকবে। আচ্ছা, তাহলে আপনি ইন্ট্রোডাকশন লেখেন, এই যে এখানে টেমপ্লেট যা লেখা আছে আপনি হুবহু এভাবে লিখে দেন, তারপরে আপনি কোয়েশ্চেনটা একটু রিফ্রেশ করে এখানে লিখে দেন। ঠিক আছে, তো ওইভাবে কিন্তু লেখা আছে, আপনার চাইলে একটু দেখে নিতে পারেন। এরপরে হচ্ছে বডি প্যারা 1-এ আপনি চলে আসেন। টু বিগিন উইথ এখানে আসলে আছে, তারপরে আপনার এখানে কিছু স্ট্রংলি ফিল দ্যাট যে ওয়াচিং টেলিভিশন ফর লং আওয়ার ক্যান ড্যামেজ করতে পারে, কারণ আপনি ইসের সঙ্গে এগ্রি করছেন, আপনি ওয়াচিং টেলিভিশন এফেক্ট করে নেগেটিভলি, এটার সঙ্গে আপনি কি করছেন, কমপ্লিটলি এগ্রি করছেন। তাহলে আপনি এইভাবে যুক্তি দেখান যে লং আওয়ার ধরে দেখলে এটা ড্যামেজ হয়, এভাবে বলতে পারেন। একাডেমিক অ্যাক্টিভিটিস কমে যেতে পারে। তারপরে হচ্ছে ফর এক্সাম্পল একটা উদাহরণ দেন যে মেনি চিলড্রেন প্রিফার করে কার্টুন, প্রিফার করে এন্টারটেনমেন্ট, প্রিফার করে, তাদের হোমওয়ার্কগুলো করতে চায় না। ঠিক আছে, স্টাডিজে ব্যাঘাত ঘটে, এই কথাগুলো আপনি তুলে ধরেন। তারপর আপনি মোর ওভার আরও একটা কারণ দেখান যে ওয়াচিং টেলিভিশন কি করতে পারে, হেলথ ইস্যুতে এফেক্ট ফেলতে পারে। যেমন অনেকেই আসলে সাফার করে আইসাইটে, মানে দৃষ্টি কমে যেতে পারে, তাই না। এই যে একটা কারণ, একটা যুক্তি আপনাকে দেখাতে হবে যে কেন আসলে এটা হার্মফুল। অনেকক্ষণ দেখলে অবশ্যই চোখ নষ্ট হবে, তাই না। এইগুলো সাধারণ আইডিয়াগুলো আপনাকে আনতে হবে মাথায়। ওকে, তো ওইগুলোই আপনি কারণ এবং উদাহরণ দিয়ে দেখাবেন। ঠিক আছে, এই যে উদাহরণের সময় আপনি ওটা স্পেসিফিকভাবে বলে দিবেন যে কোথায় ব্যাঘাত ঘটে। আর এখানে প্রথমে আসলে আপনাকে কারণটা আনতে হবে যে একাডেমিক অ্যাক্টিভিটিস কমে যায়, আর এক্সাম্পলে আপনি কি দেখালেন যে ওইভাবেই কি কারণে কমে যায় সেটা আপনি বললেন। ঠিক আছে, এরপর বডি প্যারা 2-তে দেখেন, বডি প্যারা 2-তেও আমরা কি করব, ওই আর্গুটাকে আবার একটু মানে বর্ধিত করব। ওকে, সো কন্টিনিউ দ্য জাস্টিফাই, এই কথাগুলো আপনি একদম মুখস্থ লিখে দিবেন। টেলিভিশন কি করে, সামটাইম ইনঅ্যাপ্রোপ্রিয়েট কন্টেন্ট থাকতে পারে, যেটা আসলে ইয়াং মাইন্ডে আসলে বিরূপ প্রভাব ফেলতে পারে, তাই না। অনেক সময় অ্যাডাল্ট কন্টেন্ট সামনে চলে আসতে পারে, এই বিষয়গুলো আমরা বলতেই পারি। ঠিক আছে, এর ফলে একটা নেগেটিভ এফেক্ট বা বিহেভিয়ার খারাপ হয়ে যেতে পারে। ঠিক আছে, এটা প্রুভ করে কি আনসুপারভাইজড অ্যান্ড এক্সেসিভ টিভি ওয়াচিং কী করতে পারে, ব্যাডলি এফেক্ট করে বোথ দেয়ার বিহেভিয়ার অ্যান্ড থিঙ্কিং অ্যাবিলিটি। তাহলে এটা একটা প্রুভ করে যে আপনি যদি তত্ত্বাবধানে না রাখেন, অতিরিক্ত টিভি কী হতে পারে, তাদের জন্য ব্যাডলি একটা এফেক্ট আনতে পারে তাদের আচরণে অথবা চিন্তাতে। ওকে, এভাবে আপনি জাস্ট উদাহরণ দিয়ে বুঝিয়ে দিবেন। এরপরে কনক্লুশনে আপনি দিয়ে দেন যে টু সাম আপ, ওয়াচিং টেলিভিশন ইজ কনসিডার হার্মফুল ফর চিলড্রেন ডিউ টু নেগেটিভ ইম্প্যাক্ট অন দেয়ার এডুকেশন, হেলথ অ্যান্ড বিহেভিয়ার।
তো কিসে কিসে ব্যাঘাত ঘটে সেই কথাটা আপনি এখন স্পেসিফিকলি নিজের মতামতের সঙ্গে বলে দিতে পারেন, কোয়েশ্চেনের সঙ্গে নিজের মতামতটা আপনি দিয়ে দিবেন। এরপরে এই কথাগুলো যা আছে তাই লিখে দিবেন, ঠিক আছে? তাহলে আমি কি বেশি কিছু কিন্তু এখানে কাজ করলাম না, কাজ করলাম কোথায়, আমি জাস্ট এই ফরম্যাট অনুযায়ী জাস্ট কোয়েশ্চেনের ধারাটা বুঝে আমি ওইভাবে ফ্লোনেসলি কী করব, ওটা পূরণ করে দিব। ওকে, তাহলে এটা আপনারা একটু চাইলে স্ক্রিনশট রাখতে পারেন, আমি একটু এভাবে দিচ্ছি, এটা একটু বাসায় খাতায় লিখবেন, ঠিক আছে? দেখেন পুরোটা দেখা যাচ্ছে, তো একটু স্ক্রিনশট নিয়ে রাখেন এটা, তাহলে আপনাদের জন্য লিখতে ইজি হবে, ঠিক আছে? তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ফুল ভিডিও। আশা করি বুঝতে পেরেছেন আমরা কত ইজিলি রাইটিং টেস্ট 2টা সলভ করতে পারি। কারণ যাদের আসলে লেখার অভ্যাস নেই তারা অবশ্যই ফরম্যাটে ফিল লিখবেন, অবশ্যই তাদের অনেক ভালো নাম্বার আপনি অ্যাচিভ করতে পারবেন অন্যদের তুলনায়। আচ্ছা, আর যারা একদমই দুর্বল, কিছুই কোনো গাইডলাইন পাচ্ছেন না কীভাবে স্টার্ট করবেন, ভালো একটা প্রিপারেশন নিয়ে বসতে চাচ্ছেন, অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমার কোর্স ডিটেলসটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আর আমার ফেসবুক পেজটা আপনি ফলো করে রাখতে পারেন। এছাড়া আমার প্লেলিস্টগুলো দেখতে পারেন, প্লেলিস্ট খুব সুন্দর করে সাজানো আছে, রিডিং, রাইটিং, স্পিকিং, লিসেনিং, প্রত্যেক দিন আপনি 2টা করে ভিডিও দেখবেন, ঠিক আছে? আর ডাউনলোড করে দেখবেন না, ডাউনলোড করে দেখলে হয় কি ওই আপনার মনোযোগ আসে না, আর লাইভ দেখলে ওটা আসলে মনোযোগ থাকে বেশি, ঠিক আছে? এই জন্য ডাউনলোড করবেন না, বারবার প্লেলিস্ট ঢুকে ঢুকে বারবার ভিডিও দেখবেন। ওকে, থ্যাংক ইউ সো মাচ।